আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং 15তম ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী নিশাত আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, আমরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো এবং প্র্যাকটিক্যালি বেশ কিছু মজার কাজ দেখব, সেই টপিকটা হচ্ছে এনক্রিপশন। এই জিনিসটা একটু খটমটে লাগতে পারে, তবে আমি চেষ্টা করেছি আপনাদেরকে একটু সহজ করে বোঝানোর জন্য। তো ভিউয়ার্স, চলুন প্রথমে আমরা দেখে নিই যে এনক্রিপশন জিনিসটা কি। এনক্রিপশন হচ্ছে এমন একটা পদ্ধতি যেটা যে কোনো একটা লেখা বা যে কোনো একটা ডাটা তথ্যকে একটা সিক্রেট কোডে রূপান্তর করে। এটা হচ্ছে সিকিউরিটির জন্য ইউজ করা হয়। ধরলাম আমার একটা লেখা আছে, এই লেখাটাকে আমি একটা কোডে রূপান্তর করে একজনকে পাঠালাম, সে আবার ওই কোডটা থেকে লেখাটাকে উদ্ধার করলো। এখন মাঝপথে যদি এই কোডটা কারো হাতে পড়ে যায়, তাহলে সে কোডটা দেখে কিছুই বুঝতে পারবে না। এটাই হচ্ছে এনক্রিপশনের মূল উদ্দেশ্য। এখন আমি আমাদের যে সিকিউর পাসওয়ার্ডের উপর একটা ক্লাস করিয়েছিলাম আগে, সেই ক্লাসটাতে আমি কিন্তু এনক্রিপ্টেড পাসওয়ার্ডের একটা এক্সাম্পল দেখিয়েছিলাম। ভিউয়ার্স, আপনাদের আশা করি মনে আছে, আর যদি মনে না থাকে তাহলে তৃতীয় পর্বের দিকে মেবি সিকিউর পাসওয়ার্ডের ক্লাসটা ছিল, আপনারা ওই ক্লাসটা আবার দেখে নেবেন। তো এখানে হচ্ছে দেখেন, আমি হ্যাপি বার্থডে টু ইউ এই শব্দটাকে এনক্রিপ্টেড করে এমন একটা শব্দে রূপান্তর করেছি। এটা দেখলে কিন্তু আসলে কিছু বোঝা যায় না যে এটার মধ্যে কিছু একটা লেখা আছে বা এটা দিয়ে কোনো একটা অর্থবোধক কিছু করা যায়। ভিউয়ার্স, আমি একটা এক্সাম্পল দিই। অনেক বছর আগে, মিনিমাম অন্তত পক্ষে 12-13 বছর আগে, আমি আমার একটা বান্ধবীকে ফোনে টেক্সট করতাম। এখন ফোনটা ছিল তার মা ইউজ করতো। এখন আমি যদি SMS করি, তাহলে এই জিনিসটা হবে কি, তার মায়ের হাতে পড়ে যাবে। হাতে পড়ে গেলে সে কি করবে, SMS টা মিনিং বুঝে গেলে ঝামেলা হবে। তো আমি কি করতাম, এরকম প্রত্যেকটা প্রত্যেকটা ক্যারেক্টারকে তার পরের শব্দ বর্ণ দিয়ে আমি রিপ্লেস করে এই যে অব্যর্থ যে অবদ্ধ যেই দুর্বোধ্য যে শব্দটা, এই শব্দটা দিয়ে আমি টেক্সট করে দিতাম। কারণ তাকে জানানো ছিল যে আমি এভাবে SMS করব। তখন SMS যখন তার মায়ের হাতে পড়ে যেত, তখন উনি কিছুই বুঝতো না, বলতো যে সব উল্টাপাল্টা SMS কে পাঠিয়েছে। কিন্তু সে তো জানতো যে আমি প্রতিটা বর্ণকে তার পরের বর্ণ দিয়ে রিপ্লেস করেছি। তো সে যখন কি করবে, তার আগের বর্ণ দিয়ে আবার রিপ্লেস করতো, তখন কিন্তু সে মূল শব্দটা পেয়ে যেত যে আমি তাকে কি বলেছি। ভিউয়ার্স, আমি কিন্তু অনেক কঠিন বিষয়টাকে সিম্পলি ইজি করে বোঝানোর চেষ্টা করেছি, এবং এটাই সত্যি ঘটনা ছিল। পরবর্তীতে আমি হুমায়ুন আহমেদের একটা বইতে দেখেছিলাম যে একজন ভদ্রলোক, তাকে হচ্ছে হিমুকে তার একটা গার্লফ্রেন্ড বান্ধবী হচ্ছে একটা চিঠি দিয়েছিল। চিঠিটা এমন ভাবে লিখেছে হিমু তার অর্থ উদ্ধার করতে পারছিল না, বা পরবর্তীতে কেউ একজন সেটার অর্থ উদ্ধার করে দিয়েছিল এভাবে যে পরের শব্দ দিয়ে রিপ্লেস করে। এরপর যখন আমি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা শুরু করি, তখন এসে দেখলাম যে এটাকে বলা হয় সরল এনক্রিপশন পদ্ধতি, যে এটা খুবই পুরাতন একটা টেকনিক। তো যাই হোক, এখন ভিউয়ার্স এখানে দেখেন, আমি প্রতিটা বর্ণকে তার পরের বর্ণ দিয়ে রিপ্লেস করেছি। ঠিক আছে, এখন সে যখন জিনিসটা জানে যে আমি পরের বর্ণ দিয়ে রিপ্লেস করেছি, সে কি করবে, আগের বর্ণ দিয়ে রিপ্লেস করলে তার অর্থটা পেয়ে যাচ্ছে। ভিউয়ার্স, আমি একটু দেখি MS ওয়ার্ডে চলে যাই, তাহলে জিনিসটা আমি আপনাদেরকে একটু পরিষ্কার ধারণা দিতে পারবো। ধরলাম আমার শব্দটা হচ্ছে NISHAT, ঠিক আছে। এখন আমি এই শব্দটাকে আমি যখন তার পরের বর্ণ দিয়ে আমি যখন রিপ্লেস করব, তাহলে আমি কি করব, এন এর জায়গায় দিব কি, এন এর জায়গায় দিব হচ্ছে ও, আই এর জায়গায় দিব কি, তারপরে এস এর জায়গায়, এইচ এর জায়গায় দিব আই, আর এর জায়গায় দিব বি, আর টি এর জায়গায় দিব ইউ। ঠিক আছে, এখন সে যখন জানবে যে এই শব্দটা তার পরের শব্দ দিয়ে রিপ্লেস করা হয়েছে, তখন সে কি করবে, এটাকে ঠিক করে নিতে পারবে, রাইট। এখন ধরেন আমি শব্দটাকে পরের শব্দ দিয়ে রিপ্লেস করলাম না, তার পরের শব্দ দিয়ে রিপ্লেস করলাম। ধরেন আমি এর পরিবর্তে আগে ইউজ করেছি কি বি, এখন আমি এর পরিবর্তে ধরেন তারপরেরটা ইউজ করব সি, তারপর বি এর পরিবর্তে ইউজ করব ডি। ঠিক আছে, এভাবে করে আমি যদি ধরেন এক শব্দ গ্যাপ দিয়ে আমি রিপ্লেস করলাম। ঠিক আছে, এখন তাহলে হবে কি, এখন আমি এই যে এই নিষাদটাকে আমি আবার যদি এনক্রিপ্টেড করি, দেখেন আমি যখন এটা পরের শব্দ দিয়ে না রিপ্লেস করে একটা পরের শব্দ দিয়ে তৃতীয় শব্দ দিয়ে যখন আমি রিপ্লেস করেছি, তখন কিন্তু সে যদি আমার এই প্রথম সরল এনক্রিপশন পদ্ধতিটা জানেও, তাহলেও কিন্তু এর অর্থ উদ্ধার করতে পারবে না। সে যখন আগের শব্দ দিয়ে রিপ্লেস করবে, তখন কি পাবে, ডিক্রিপ্ট করতে গেলে এই যে দেখেন, সে যখন আগের শব্দ দিয়ে রিপ্লেস করলো, তাও কিন্তু অর্থটা পেল না। তার মানে কি,
যে আমি কোন পদ্ধতিতে আসলে রিপ্লেসটা করেছি, কতটুকু গ্যাপ দিয়ে আমি চেঞ্জটা করেছি, এটা কিন্তু যে মেসেজটা রিসিভ করবে তাকে জানতে হবে। সে যদি না জানে তাহলে কিন্তু সে এটাকে পাঠোদ্ধার করা যাবে না। এটা একটা ভ্যালুয়েবল পয়েন্ট ভিউয়ার্স, আপনারা মনে রাখবেন। ঠিক আছে, এই যে ক্রিপ্টোগ্রাফি, যেটা যে পদ্ধতিটাতে আমরা এরকম যেই এনক্রিপ্ট করি, এই পদ্ধতিটাকে বলা হয় ক্রিপ্টোগ্রাফি। ভিউয়ার্স, ক্রিপ্টোগ্রাফির উপর ভিত্তি করে কিন্তু বিটকয়েন বা এই ধরনের ক্রিপ্টোকারেন্সি গুলো এসেছে। পরবর্তীতে আমাদের ক্রিপ্টোকারেন্সি নিয়ে ক্লাস থাকবে। ঠিক আছে, তো এখন আসেন, ক্রিপ্টোগ্রাফিটা হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে একটা কি থাকবে, একটা চাবি থাকবে, যেটা হচ্ছে যে ফিজিক্যাল কি এর মতো। এই কিটা যার কাছে থাকবে সেই শুধুমাত্র ডিক্রিপ্ট করতে পারবে। যেটা আমি একটু আগে আপনাদেরকে এক্সাম্পল দিলাম, যে সে যদি জানে যে আমি কিভাবে এনক্রিপ্টটা করেছি তাহলে সে উদ্ধার করতে পারবে, না জানলে তো পারবে না, তাই না? এখন ভিউয়ার্স, আমি একটু নেট থেকে একটা এনক্রিপ্টেড আপনাদেরকে দেখাই এনক্রিপশন। দেখেন, আমি এখানে একটা এনক্রিপ্টেড ছোট সফটওয়্যারের মাধ্যমে এনক্রিপ্ট করে দেখাই। ধরলাম আমার এখানে একটা লেখা আছে, ঠিক আছে, ফর এক্সাম্পল আমি লিখলাম এখানে বাংলাদেশ ইজ মাই লাভ। ঠিক আছে, এখন এই লেখাটাকে আমি এনক্রিপ্টে ক্লিক করলাম। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এনক্রিপ্টেড হয়ে একটা কোড তৈরি হয়ে গেছে। এই কোডটা আমি একজনকে পাঠিয়ে দিলাম। দেখেন ভিউয়ার্স, এই কোডটা যদি কারো কাছে চলে যায়, সে কিন্তু জীবনও এটার ভিতরে কি লেখা আছে সেটা আর উদ্ধার করতে পারবে না, যদি না সে জানে যে এটা কিভাবে এনক্রিপ্ট করা হয়েছে। এখানে আমি যে উইন্ডো থেকে এনক্রিপশনটা দেখাচ্ছি, এখানে ধরেন এই যে মানে এখানে একই পদ্ধতিতে আবার ডিক্রিপ্ট করার ব্যবস্থা আছে। ডিক্রিপ্ট মানে হচ্ছে এনক্রিপ্টেড হয়ে যাওয়া ডাটাটাকে আবার পুনরুদ্ধার করা। তো আমি এখানে এনক্রিপ্টেড টেক্সটটা দিয়ে যদি ডিক্রিপ্টে ক্লিক করি, তাহলে সে কিন্তু আমাকে আবার মূল ডাটাটা দিয়ে দিচ্ছে। এখানে মূল ডাটাটা আমি কেন উদ্ধার করতে পারলাম, কারণ এখানে যে দেখেন, যেই এনক্রিপ্টরটা তৈরি করেছে সেই আবার এই ডিক্রিপ্টরটাও তৈরি করেছে। ঠিক আছে, ধরেন আমি পরের শব্দ দিয়ে রিপ্লেস করার জন্য একটা কোড তৈরি করলাম, কমান্ড তৈরি করলাম, সেই কমান্ড দিয়ে আমি আবার আগের শব্দ দিয়ে রিপ্লেস করার একটা কমান্ড তৈরি করে নিলাম। এই জিনিসটাই হচ্ছে বেসিক্যালি এনক্রিপ্ট এবং ডিক্রিপ্টের কনসেপ্ট, কি এর কনসেপ্ট। ঠিক আছে, এখন আসেন, এনক্রিপশন কয় ধরনের হয়। এনক্রিপশন বেসিক্যালি দুই ধরনের হয়। একটা হচ্ছে সিমেট্রিক এনক্রিপশন, যেখানে হচ্ছে কোন একটা প্রাইভেট কি থাকে। ঠিক আছে, প্রাইভেট কি থাকে যেটা সিক্রেট, যে যার কাছে এনক্রিপশন করে পাঠানো হচ্ছে শুধু উনি এই প্রাইভেট কিটা জানে। আর অ্যাসিমেট্রিক্যাল এনক্রিপশন হচ্ছে যেটা হচ্ছে পাবলিক কি, অর্থাৎ এই একই এনক্রিপশন পদ্ধতি অনেকেই ব্যবহার করে। এই একই এনক্রিপশন পদ্ধতি যখন অনেকেই ব্যবহার করে, তখন এটা হচ্ছে অ্যাসিমেট্রিক এনক্রিপশন। তো এই এনক্রিপশনটা হচ্ছে পাবলিকলি। এটা আমরা একটু পরে আরো একটু পরিষ্কার ভাবে দেখব যে অ্যাসিমেট্রিক কোনটা। এখন ভিউয়ার্স, আমরা দেখে নিই যে এনক্রিপশন অ্যালগোরিদম কি। এনক্রিপশন অ্যালগোরিদম হচ্ছে ওই যে যেটা বললাম, যেই পদ্ধতিতে বেসিক্যালি এনক্রিপশনটা করা হয়, এটা হচ্ছে এনক্রিপশন অ্যালগোরিদম। তো অনেক ধরনের এনক্রিপশন অ্যালগোরিদম হয়, তার কিছু কিছু জিনিস আমরা শিখবো। আর আমরা যারা প্রোগ্রামিং এর কাজগুলো পারি, তারা এনক্রিপশনের সাথে আর একটু ভালোভাবে পরিচিত। ঠিক আছে, এখন আসেন, আমরা যে ব্রুট ফোর্স অ্যাটাক দেই যে কোনো একটা ইউজার পাসওয়ার্ডের উপর, তো ব্রুট ফোর্স অ্যাটাক দিলে হয় কি, যখন আমরা এনক্রিপশন পদ্ধতি ইউজ করি, যেসব মানে এখন যে আধুনিক এনক্রিপশন পদ্ধতিগুলো আছে সেগুলোতে আমাদের মোটামুটি সিকিউর থাকে, ব্রুট ফোর্স অ্যাটাক সহজে সেটাকে কি ভাঙতে পারে না। তারপরে আরো কিছু ব্যাপার থাকে পরবর্তীতে। এখন যে কম্পিউটার গুলো আছে এগুলো অনেক মানে হাই কনফিগারেশন কম্পিউটার, যেগুলো প্রচুর স্ট্রং ভাবে কিন্তু জিনিসটাকে অ্যাটাক করতে পারে। এর পরবর্তীতে যখন আরো হাই কনফিগারেশনের কম্পিউটার আবিষ্কার হবে, তখন আবার হয়তো এখনকার যে এনক্রিপশন পদ্ধতিগুলো আছে এগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। তো এই জন্য ডে বাই ডে আমাদের মনে করেন টেকনোলজি যত স্ট্রং হয়, তত আমাদের ওয়েবসাইট গুলো, আমাদের সফটওয়্যার গুলো আরো বেশি সিকিউর করতে হবে, না হলে আপডেট টেকনোলজির সাথে আবার আমরা কি মানে আমাদেরকে নিজেদেরকে প্রোটেক্ট করে উঠতে পারবো না। এখন আসেন, আমরা যে এসএসএল টা ইউজ করি একটা ওয়েবসাইটে, যেটা হচ্ছে মানে টিএলএস সিস্টেম ইউজ করে, বা হচ্ছে যেটা এসএসএল ইউজ করা হয়, যে আমরা কোন একটা ওয়েবসাইটে ব্রাউজ করার সময় যখন দেখি HTTPS লেখা আছে, তখন বুঝতে হবে যে ওয়েবসাইটে ডাটাগুলো এনক্রিপ্টেড হয়ে জমা হয়। আমি যখন ইউজার পাসওয়ার্ড সেখানে দেই, এটা একটা আলাদা এনক্রিপশনের মাধ্যমে গিয়ে জমা হয়। ওকে, এখন আসেন র্যানসমওয়্যার জিনিসটা কি। র্যানসমওয়্যার হচ্ছে আমাদের অনেক সময় আমাদের কম্পিউটারে র্যানসমওয়্যার আক্রমণ হয়। এটা অনেকটা ভাইরাসের মতো। ও কি করে, আমাদের কম্পিউটারে যতগুলো ডাটা আছে এগুলো সবগুলোকে এনক্রিপ্ট করে রেখে দেয়। রেখে দিলে হয় কি, তখন ও কি করে একটা অ্যামাউন্ট দেখায় যে আমাদেরকে এত পরিমাণ টাকা এই বিটকয়েন অ্যাকাউন্টে পেমেন্ট করেন, তারপরে আপনার ফাইলগুলো আমি খুলে দিব। তখন বাধ্য হয়ে অনেকে টাকা পেমেন্ট করে। ঠিক আছে,
তো পেমেন্ট করার পরেও যে সবসময় পেয়ে যায় তা না, কেউ কেউ পেমেন্ট করার পরে তার ডাটা পেয়ে যায়, কোনো কোনো র্যানসমওয়্যার আবার পেমেন্ট করার পরেও তার ডাটাগুলো আর দেয় না। ঠিক আছে, আবার একটা টাইম বেঁধে দেয় যে এই সময়ের মধ্যে পেমেন্ট করতে হবে। তো র্যানসমওয়্যার থেকে যদি আপনি সেফ থাকতে চান তাহলে আপনার কম্পিউটারে কোনো একটা ভালো সিকিউরিটি সফটওয়্যার ইনস্টল রাখতে পারেন, তারপর সেটা আপডেট রাখবেন, তারপর আপনার অপারেটিং সিস্টেম যেন সবসময় আপডেট থাকে। তারপর আপনার মানে ইমেইলে যদি কোনো ধরনের অ্যাটাচমেন্ট আসে যেটা আপনি না চিনলে কোনোভাবে ওপেন করবেন না। তারপর হচ্ছে আপনার ইমেল অ্যাটাচমেন্ট কোনোটা যদি আপনাকে ওপেন করতে গেলে বলে যে ম্যাক্রো এনাবল করার জন্য, এটা কখনোই করবেন না। আর পাশাপাশি আপনার কম্পিউটারে যেসব ডাটা আছে এগুলো মানে গুরুত্বপূর্ণ ডাটাগুলো সিডি বা পেন ড্রাইভে একটা করে ব্যাকআপ কপি রেখে দিবেন। ওকে, আর পাশাপাশি আপনি গুগল ড্রাইভ বা এই ধরনের ক্লাউড সার্ভিসে আপনার ডাটাগুলো রাখতে পারেন। আর একটা জিনিস হচ্ছে র্যানসমওয়্যার যদি কখনো আপনাকে আক্রমণ করে ওদেরকে টাকা দিবেন না কখনোই, কারণ টাকা দিলে হবে কি ওরা যে ফেরত দিবে তার কোনো গ্যারান্টি নেই। অনেক ক্ষেত্রে দেখা যায় যে টাকা দেওয়ার পরে টাকাটাই আপনার চলে যায় কিন্তু ডাটা আর ফেরত পাওয়া যায় না। এখন আসেন হ্যাশিং জিনিসটা কি। হ্যাশিংটা হচ্ছে এক ধরনের অ্যালগোরিদম যেটা হচ্ছে কোন একটা ভ্যালুর উপর ভিত্তি করে একটা হ্যাশ কোড জেনারেট করে। ঠিক আছে, যেটা একটা কি জেনারেট করে, ওই কিটাই বেসিক্যালি অরিজিনাল স্ট্রিংটাকে রিপ্রেজেন্ট করে, যেটাকে আমরা হ্যাশ কোড বলি। হ্যাশের অনেক ধরনের পদ্ধতি আছে, তার মধ্যে আছে আপনার রিপ এমডি আছে, টাইগার আছে, এক্স হ্যাশ আছে, MD5 আছে, এর মধ্যে কিছু কিছু যেমন SHA-2 আছে, CRC32 আছে, এরকম অনেকগুলো আছে। ঠিক আছে, এখন এই হ্যাশিং পদ্ধতিগুলোর আমরা কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব। ভিউয়ার্স, ধরলাম আমি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যখন আমরা আমাদের যে পাসওয়ার্ড গুলো জমা থাকে, ঠিক আছে, এই পাসওয়ার্ড ইউজার নেমটা নর্মালি আমাদের সরাসরি জমা হয়ে যায়। ঠিক আছে, আর পাসওয়ার্ডটা হয় এনক্রিপ্টেড হয়ে জমা হয়। এটা হচ্ছে কোন পদ্ধতিতে এনক্রিপ্টেড হয়? এটা MD5 পদ্ধতিতে এনক্রিপ্টেড হয়, যেটা আমরা একটু আগে দেখেছিলাম। ঠিক আছে, তো এখন আমি আমার একটা ওয়ার্ডপ্রেসের ডাটাবেজে ঢুকলাম। ওয়ার্ডপ্রেসের ডাটাবেজে ঢোকার পরে দেখেন আমি এখান থেকে ইউজারের ডাটাগুলো বের করছি। ওকে, এই যে WP ইউজার যে টেবিলটা থাকে এই টেবিলে ডাটাগুলো পাওয়া যায়। ধরলাম এখানে এই যে এই ভদ্র মহিলার পাসওয়ার্ডটা এখানে এনক্রিপ্টেড অবস্থায় আছে। কোন পদ্ধতিতে এনক্রিপ্টেড আছে? MD5 পদ্ধতিতে এনক্রিপ্টেড আছে। এখন MD5 হচ্ছে একটা ওয়ান ওয়ে এনক্রিপশন সিস্টেম। এটা পাবলিক এনক্রিপশন ঠিকই, কিন্তু এটাকে নর্মালি ডিক্রিপ্ট করা যায় না, কারণ ওরা এটা ডিক্রিপ্টের কোনো ব্যবস্থা রাখে নাই। ঠিক আছে, এটা হচ্ছে ব্যবস্থাটা এরকম যে এই কোডটা দিয়ে এটা মানে এনক্রিপ্টেড অবস্থায় জমা হবে। যখন পাসওয়ার্ড চেক করা হয় ওয়ার্ডপ্রেসের ডাটাবেজের সাথে, তখন এই এনক্রিপ্টেড পাসওয়ার্ডটাই কম্পেয়ার করা হয়, মূল পাসওয়ার্ড কম্পেয়ার করা হয় না। যে ধরেন অনেক সময় হয় কি, আমরা যখন মানে নর্মালি একটা সফটওয়্যার বানাই এনক্রিপশন ইউজ করি, তখন হয় কি আমরা মূল পাসওয়ার্ডটা আমরা কি করি, যে মূল পাসওয়ার্ডটা আমরা রিকভার করে ডিক্রিপ্ট করে নিয়ে এসে মূল পাসওয়ার্ডের সাথে কম্পেয়ার করি। আমি একটু আপনাদেরকে একটু মানে ইয়ে করে আর একটু পরিষ্কার ভাবে বোঝানোর চেষ্টা করি। ধরলাম আমার এখানে একটা ইউজার নেম আর পাসওয়ার্ডের বক্স, ঠিক আছে, আর এটা হচ্ছে আমার ডাটাবেস। এটা আমি আগের একটা ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম, ওই যে ফিশিং এর ক্লাসের সময় আমি দেখিয়েছিলাম যখন হচ্ছে মানে ইয়াগুলো কিভাবে করা হয়, যে ওয়ার্ডপ্রেস ইনজেকশনটা কিভাবে কাজ করে। ঠিক আছে, তো ধরলাম আমি এখানে একটা লগ ইন বাটন আমার, আমি যখন এখানে ইউজারের পাসওয়ার্ড দেই সাইন আপ করার সময়, এটা কিন্তু এনক্রিপ্ট হয়ে এনক্রিপ্টেড ডাটাটাই আমার ডাটাবেজে জমা হয়েছে। এখন যখন সে কম্পেয়ার করবে, নর্মালি যখন কম্পেয়ার করবে তখন এমন হতে পারে যে এনক্রিপ্টেড ডাটাটা এখানে এসে আবার ডিক্রিপ্ট হয়ে অরিজিনাল ডাটাটা শো হবে, ওইটাই আপনার ইনপুট ভ্যালুর সাথে কম্পেয়ার করবে। অথবা এমনও হতে পারে যে ইনপুট ডাটাটা এখানে এনক্রিপ্ট হয়ে যাবে, এনক্রিপ্ট হয়ে এনক্রিপ্টেড ডাটাটা ডাটাবেজের সাথে কম্পেয়ার হবে। তো নর্মালি হয় কি এনক্রিপ্টেড ডাটাটাই কম্পেয়ার হয়। তো এখন এই যে এনক্রিপ্টেড যে ডাটাটা, এটাকে যদি আমি উদ্ধার করার চেষ্টা করি, দেখি আমি একটু চেষ্টা করে দেখি, ঠিক আছে, এই ডাটাটা থেকে আমি মূল পাসওয়ার্ডটা বের করতে পারি কিনা। এখন আমি ধরেন এই ডাটাবেসটা হ্যাক করলাম, হ্যাক করার পরে আমি কি করব, এটা রিড রাইট দুইটা পারমিশন যদি আমি পাই, যে এটা আমি ডাটা দেখতেও পারবো, আমার পছন্দ মতো আমি কোন একটা ডাটা এই ডাটাবেজের মধ্যে পুশ করে দিতে পারবো। এরকম যদি আমি রিড রাইট দুইটা পারমিশন পাই, তাহলে তো আমার এই হ্যাশ কোড থেকে আমার এটার ভ্যালু আর উদ্ধার করার দরকার হচ্ছে না। কারণ কি, আমি আমার পছন্দ মতো একটা ডাটা, আমি যদি এটা রাইট পারমিশন পাই, তাহলে আমি এখান থেকে আমার পছন্দ মতো একটা পাসওয়ার্ড কি করব, এডিট করে দিয়ে দেব। সেটা কিভাবে? এই যে খুবই ইজি, আমি ধরেন এখান থেকে একটা পাসওয়ার্ড আছে এখন এই মুহূর্তে, আমি এটার পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করবো, আর একটা পাসওয়ার্ড দেবো।
ধরলাম আমি আমি এখানে একটা পাসওয়ার্ড দিলাম, ঠিক আছে। এই পাসওয়ার্ডটা দিয়ে আমি এটাকে কোন পদ্ধতিতে এনকোডিং করব, এই এনক্রিপশন করব, এটা হচ্ছে MD5 পদ্ধতিতে, ঠিক আছে। MD5 পদ্ধতিতে এনক্রিপ্ট করে গো দিলাম। এখন কি হয়ে গেছে দেখেন, এই যে আমি যে নিশাত 55D যে কোডটা দিয়েছি, এই কোডটা এনক্রিপ্টেড হয়ে এই ভ্যালুটা আসছে। এটাই হচ্ছে এই মুহূর্তে পাসওয়ার্ড, এনক্রিপ্টেড পাসওয়ার্ড। এখন আমি চেষ্টা করে দেখি যে এই পাসওয়ার্ডটা থেকে মূল ভ্যালুটা আমি উদ্ধার করতে পারি কিনা, ঠিক আছে। এখন আমি এখানে দেখেন MD5 অনলাইন এই টুলটা দিয়ে আমি চেক করে দেখি। আমি যদি হ্যাশ কোডটা এখানে দেই, দেওয়ার পরে আমি এখানে ডেক্রিপ্টে ক্লিক করি, দেখেন ওরা কোনো ডাটা পায় কিনা। ওকে, আমি এখানে পার্কিং মিটার গুলো এখান থেকে সিলেক্ট করে দিয়ে ভেরিফাই করে দিলাম। দেখেন ওরা কি বলছে, কোনো রেজাল্ট পায় নাই, কারণ হচ্ছে আমার এই পাসওয়ার্ড এখান থেকে সে উদ্ধার করতে পারবে না। এখন ভিউয়ার্স, আমি একটু একটা মজার জিনিস দেখাই। এই যে দেখেন এখানে অনেকগুলো লিকড পাসওয়ার্ড আছে। এখন এই এনক্রিপ্টেড ডাটা থেকে তো আর মূল ডাটা বের করা যাবে না, কিন্তু মূল ডাটা থেকে তো এনক্রিপ্টেড ডাটা বের করা যাবে, তাই না? এখন ওরা কি করেছে, যত ধরনের মানে কমন পাসওয়ার্ড আছে, লিকড পাসওয়ার্ড, এই কমন পাসওয়ার্ড গুলো সবগুলা এনক্রিপ্টেড করে এই ডাটাবেস গুলা এখানে জমা করে রাখছে। অর্থাৎ এই কমন পাসওয়ার্ড যদি কেউ ইউজ করে, তাহলে তারটা অবশ্যই ডিক্রিপ্ট করা যাবে। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট দেখেন ভিউয়ার্স, যে আমি এখানে ধরেন একটা কমন পাসওয়ার্ড দিলাম, এই যে সাব অ্যাডমিন, এটা একটা কমন পাসওয়ার্ড, রাইট? আমি এই কমন পাসওয়ার্ড থেকে এটা যদি আমি কমন পাসওয়ার্ড দেই, তাহলে এটার যেই মানে এনক্রিপ্ট হয়ে যেই মানে যেই ভ্যালুটা আসবে, এনক্রিপ্টেড ডাটা, এটা কিন্তু ওদের ডাটাবেজে অলরেডি আছে। এখন আমি দেখি এটা থেকে মূল ডাটাটা উদ্ধার করা যায় কিনা। ঠিক আছে, আমি এখানে দিয়ে দেখি একটু। দেখেন ভিউয়ার্স, এখান থেকে কিন্তু মূল ডাটাটা উদ্ধার হয়ে গেছে। তার মানে এই জায়গা তো আমরা যদি কমন পাসওয়ার্ড ইউজ করি, তাহলে এনক্রিপ্টেড হয়েও কিন্তু আমার শেষ রক্ষা হবে না। আশা করি আমরা একটা গুরুত্বপূর্ণ মানে পয়েন্ট আপনাদের সামনে মানে তুলে নিয়ে আসতে পেরেছি। তো আপনারা, আমি এনক্রিপশন নিয়ে আপনাদেরকে কিছু হোম টাস্ক দিয়ে দিচ্ছি, আর পাশাপাশি মানে স্ট্রং পাসওয়ার্ডের ভ্যালুটা তো বুঝতেই পেরেছেন, আর এই জিনিসগুলো জটিলতাটাও আপনার কাছে কিছুটা আশা করি সামনে এসেছে। এখন কেউ যদি বলে যে 1 ঘন্টায় 5 ঘন্টায় হ্যাক হয়ে যাবে, সব পাসওয়ার্ড অ্যাকাউন্ট হ্যাক করে ফেলা যাবে, এরকম যারা আসে হ্যাকিং এ, আসলে তাদের একটু বুঝতে পারা উচিত যে জিনিসটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম। আজকে এতটুকুই ভিউয়ার্স, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ।